অ্যাপোলো হসপিটালের থার্ড ফ্লোর পুরোপুরি সামরিক বাহিনীর দ্বারা ঘেরা। প্রতিটি কর্নারে ও করিডোরের প্রতিটি ধাপে সশস্ত্র প্রহরা। কেউ যেন এক চুলও এদিক সেদিক হতে না পারে, এমন সতর্কতায় পা ফেলছে সবাই। আলো আধারিতে ভেজা করিডোরের ভেতর দিয়ে তালুকদার বাড়ির সদস্যরা একে একে দৌড়ে এসে থেমে দাঁড়ায় অপারেশন থিয়েটারের ঠিক আগেই। কেউ কোনো কথা বলছে না, শুধু হৃদকম্পনের শব্দ যেন কানে বাজে, তীক্ষ্ণ টান টান অজানা আশঙ্কায় পরিপূর্ণ। তৃণ, রাদিফ আর তোফ আগে এগিয়ে যায়, বাকিরা একটু দূরে দাঁড়িয়ে পড়ে। তাদের চোখ এখন স্থির হয়ে আছে একদিকেই। ওটিতে আলো জ্বলছে, দরজা বন্ধ, তার সামনেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে একজন, লেফটেন্যান্ট কর্নেল মৃন্ময় আবরার। লোকটার বয়স আন্দাজ করা যায় না সহজে। মুখে কোনো অভিব্যক্তি নেই, ঠান্ডা, স্থির, দৃঢ়। ত্বক শ্যামলা, চোখ দুটি হাওয়া মেশানো, ধুলোয় ঢাকা যুদ্ধক্ষেত্রের মতো। শান্ত, কিন্তু যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। গড়ন অসম্ভব বলিষ্ঠ, সামরিক কাটের ইউনিফর্মে যেন এক অপার কর্তৃত্ব ছড়িয়ে আছে তার চারপাশে। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দুই হাত পেছনে রাখা। কাঁধে বাংলাদেশের পতাকা গাঁথা ইউনিফর্মে হালকা আলো পড়লে যেন লোহার মতো কঠিন লাগে দেখতে। রাদীপ নিঃশব্দে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়, ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকা মৃন্ময়ের দিকে এক ঝটকায় সেলুট করে সম্মান জানানোর জন্য। মৃন্ময় সামান্য একবার চোখ সরিয়ে তাকায় রাদীপের দিকে। মুখে কোনো আবেগ নেই, কেবল গম্ভীরতা। চোখে যেন একবারে স্ক্যান করে নেয় রাদীপকে, উৎসাহ, শ্রদ্ধা আর কৌতূহল সবকিছু। তারপর ডান হাতটা সামান্য বাড়িয়ে দেয়, শুধু সৌজন্যতা রক্ষার জন্য। তালুকদার বাড়ির বাকিরা এতক্ষণে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। কারো মুখে কোনো কথা নেই। কে এই মানুষ যার সামনে রাদীপ নিজের সম্মান জানালো? কে এই লোক যার উপস্থিতিতে সামরিক বাহিনীর মতোই কাঠিন্য ছড়াচ্ছে চারপাশে? তবে মৃন্ময় এখনো চুপ, এখনো দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের দরজার দিকে মুখ করে। চোখ আটকে আছে সেখানে, যেন সে জানে ওর ভেতরে কি চলছে। যেন ওর চোখ দুটো আর পাঁচটা সাধারণ চোখ নয়, সেখানে অপেক্ষা করছে সিদ্ধান্ত, প্রতিজ্ঞা আর হয়তো মৃত্যু। মৃন্ময়ের আশেপাশে থাকা কেউ সাহস পাচ্ছে না তাকে কিছু বলার, এমনকি রাদীফও নয়। হৈমন্তী কাপা হাতে মুখ ঢেকে বসে পড়েছেন সোফায়, আর মৃন্ময় এখনো দাঁড়িয়ে, এক হাতে কোমর পকেটে, আরেক হাত পেছনে বাঁধা। চোখে পলক নেই। অপারেশন থিয়েটারের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই মানুষটার শরীরী ভাষায় যেন বলে দিচ্ছে, ভুল করেছো যদি আমার কাউকে ছুঁয়ে থাকো। তবে হাসপাতাল নয়, কবর খোঁড়ো নিজে নিজেই। গলার কাছে ধুকপুক করছে ইচ্ছের হৃদস্পন্দন। ইচ্ছে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে। চোখে এক ধরনের স্থির সংকল্প, অথচ ভেতরে তোলপাড়। ইচ্ছে চিনে ফেলেছে মৃন্ময়কে। তালুকদার বাড়িতে ধূসরের সাথে এসেছিল, পরিচয় দিয়েছিল বন্ধু নামে। কিন্তু ইচ্ছে জানে এই লোকও সাধারণ কেউ নয়, ধূসরের মতোই এলিট ইউনিটের কেউ। ওদের চোখের ভাষা, হাঁটার ভঙ্গি, চারপাশে তাকানোর ধরন সবই বলে দেয় এরা কি ধরনের মানুষ। মৃন্ময় তখনও দাঁড়িয়ে, পকেটে হাত গুজে। ইচ্ছের উপস্থিতি টের পেয়ে মুখ ফিরিয়ে তাকায় মেয়েটার দিকে, চোখে স্পষ্ট প্রশ্ন, কিছু বলবে? ইচ্ছে থেমে যায় একদম সামনে এসে। বুকের মাঝে কি দম আটকে যাচ্ছে? কাপা গলায় বলে ওঠে, বেঁচে আছে? এক মুহূর্তের নিঃশব্দ, তারপর মৃন্ময় হালকা মাথা নাড়ায়। চাহনিতে কোনো নাটকীয়তা নেই। চোখ নামিয়ে মাথা নিচু করে ইঙ্গিতে বলে, হ্যাঁ বেঁচে আছে। ইচ্ছে যেন আচমকা হাত ছেড়ে বাঁচে। বুকের ভার খুলে যায় হঠাৎ, আর দাঁড়িয়ে থাকতে পারে না। ধপ করে ফ্লোরে বসে পড়ে, দুই হাতের আঙুল জড়িয়ে ধরে রাখে চুপচাপ। মাথা নিচু, চোখ বন্ধ, নীরবে শুধু নিজের ভেতরের ঝড়কে আয়ত্ত করার চেষ্টা করতে থাকে। মৃন্ময় তাকিয়ে থাকে মেয়েটার দিকে, তার চোখে আজ অদ্ভুত শান্তি। মনে পড়ে যায় সেই প্রথম দিনটার কথা। তালুকদার বাড়িতে হাতে একটা ছোট্ট খরগোশ ছিল মেয়েটার। কি এক অকারণে তার উপর চড়াও হয়েছিল, ঝগড়া করেছিল। আর আজ এই মেয়েটা তার সামনে এসে সোজা জিজ্ঞাসা করলো, বেঁচে আছে? এভাবে কেউ ভাবে? এমন নির্ভীকভাবে কে এসে এক অফিসারের সামনে দাঁড়িয়ে বাঁচা মরার হিসাব চায়? উঁচু পেটটা ধরে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছে ইচ্ছে রোকসানা তালুকদারের সঙ্গে। মেয়েকে কোনোভাবেই একা ছাড়া যাবে না। রোকসানার চোখে মুখে স্পষ্ট সেই ভাবনা। বাড়ির কেউ ইচ্ছেকে এক চুলও নড়তে দেয় না, নজর রাখে সব সময়। এতে ইচ্ছে বিরক্তিতে গাল ফুলিয়ে রাগ করে বসে থাকে, আবার কখনো কখনো লজ্জাও পায় বেশ। 9 মাস চলছে, এই সপ্তাহেই ডেলিভারি ডেট দিয়েছে তাসিন। তবে মজার ব্যাপার হলো, ইচ্ছের যখন মাত্র 4 মাসের গর্ভাবস্থা শুরু, তখন থেকে পেট অনেক বড় হতে শুরু করে স্বাভাবিকের চেয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পেটের আকার আরও বাড়তে থাকলে বাড়ির সবাই এক প্রকার জোর করেই আল্ট্রাসোনোগ্রাফি করায় অজানা আশঙ্কায়। তবে জানা যায় একজন নয়, 2 জন নতুন সদস্য আসতে চলেছে তালুকদার বাড়িতে। এনায়েত সাহেব এই খুশিতে পুরো এলাকা এবং হাসপাতাল জুড়ে মিষ্টি বিলিয়েছেন। জানিয়ে পুরো এলাকায় গল্প হয় এখনো। সে কি কাণ্ড! এই সুখবর শুনে বাড়ির সবাই উচ্ছ্বাসে মেতে ওঠে, কিন্তু ইচ্ছের মুখে দুশ্চিন্তার ছায়া লেগে থাকে। তাও সুখের মাঝে উদ্বেগ আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিশে আছে। লিভিং রুমে তাসিন বসে আছে, পেটটা একটু আচ্চু করে উঠে এসেছে। তাসিনও প্রেগনেন্ট, প্রায় 1 মাসের মতো। পাশে সোফায় বসে আছে অর্ণব।
একটু দুশ্চিন্তায় মোড়ানো চোখে বারবার তাসিনের দিকে তাকাচ্ছে, আবার ফোন স্ক্রিনে সময় দেখে নিচ্ছে। তাসিন অর্ণবের হাত চেপে ধরে আছে, কিন্তু মুখে স্পষ্ট চিন্তার রেখা। ঠিক সেই সময়ই রোকসানা এসে হাজির হয় পাশে ইচ্ছেকে নিয়ে। সাদা পাথরচুর ওভারসাইজ সালোয়ারে একদম সাজানো ইচ্ছে, চুল খোলা, মুখটা থমথমে। সেই আগের চঞ্চল ইচ্ছেকে যেন কোথাও আর খুঁজে পাওয়া যায় না। রোকসানা ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে এনে বলে, সবাই গাড়িতে উঠেছে, আমাদেরও যেতে হবে। তাসিন উঠে আসে, ইচ্ছের হাত ধরে বলে, কেমন আছিস পাখি? কোথাও ব্যথা হয় তোর? ইচ্ছে মাথা নাড়িয়ে না জানায়। অর্ণব তখন পাশে থেকে বলে, তাসিন, ওকে নিয়ে বাইরে চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি রেডি। তাসিন ইচ্ছের কাঁধে হাত রাখে, এক ঝলক চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কিছু না বলে পাশে এসে দাঁড়ায়। ইচ্ছে নীরবে তাসিনের সাথে দরজার দিকে এগিয়ে যায়। বিগত 9 মাস ধরে ধূসর হাসপাতালের বেডে পড়ে আছে, নিঃশব্দ এক যুদ্ধের মধ্যে, চোখ বন্ধ, নিঃশ্বাস চলমান, অথচ প্রাণটা যেন সীমানার ধারে দাঁড়িয়ে থাকে প্রতি মুহূর্তে। নির্জীবভাবে পড়ে আছে কোমায়। ডাক্তার বলেছে যে কোনো দিন, যে কোনো সময়, আজ, কাল অথবা আরও 1 বছর। এই অনিশ্চয়তায় প্রতিদিন ধূসরকে ঘিরে রাখে। অপারেশন সাকসেস হলেও ধূসর কোমাতে রয়েছে মাসের পর মাস ধরে। মাথায় আঘাত পাওয়ার জন্য স্নায়ুকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার ভেতরে রক্ত জমাট বেঁধেছে। বাহিরের কোনো কিছু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হতে থাকে, যার ফলে ধূসর অনির্দিষ্ট সময়ের জন্য কোমায়। রোজকার মতো আজও ধূসরের কাছে যাচ্ছে ইচ্ছে, তার অসভ্য পুরুষকে দেখতে, একটু ছুতে। 9টা মাস নিজের সাথে নিজে লড়াই করেছে ধূসর, হয়তো তার অনাগত বাচ্চা আর তার ঘুড়ির জন্য। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি চলছে ফাঁকা রাস্তায়। সূর্যের আলো কাচের গায়ে পড়ে যেন একরাশ তাপ ছড়িয়ে দিচ্ছে ভেতরটায়। কিন্তু গাড়ির ভেতরে তেমন গরম নেই, এসি অন করা। ধূসর নেই, তবুও ইচ্ছের প্রতিদিনের দেখা করা বন্ধ হয়নি। গত 9 মাসে একটাও দিন বাদ পড়েনি, কিন্তু আজকাল শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ইচ্ছের। এজন্য বেশ কয়েকদিন হাসপাতালে যেতে পারেনি, এজন্য আজকে যাচ্ছে। আগে সেই ছটফটে ইচ্ছে আর এখনকার মলিন ক্লান্ত ইচ্ছের মাঝে আকাশ পাতাল যেন তফাৎ। যমজ সন্তান গর্ভে ধারণ করা মানে শরীরের প্রতিটি কোষ যেন প্রতিনিয়ত যুদ্ধ করছে। পেটটা ভালোই উঁচু, গাল দুটো ফুলে আছে। সেই ফুলে ওঠা গালের মধ্যে যেন এক অনন্য মমত্বের দীপ্তি ছড়িয়ে আছে। মাতৃত্ব যেন ইচ্ছেকে আরো সুন্দর করে তুলেছে। তাসিনের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইচ্ছে। কপালের ঘাম জমেছে গরমে এসি অন করা সত্ত্বেও। অপরদিকে অর্ণব সাবধানে ড্রাইভ করে, একটুও যেন ঝাঁকুনি না লাগে। হুট করে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেডলাইটের সারি ভেসে ওঠে। যানজট, গাড়ি আটকে পড়েছে। সময় গড়িয়ে যায়, 30 মিনিট কেটে গেছে, গাড়ি নড়ার যেন নামই নেই। বাইরের গরম যেন গাড়ির ভেতরটাও জ্বালিয়ে দেয়। তাহসিন জানলার কাচ একটু নামিয়ে দেয় যাতে বাতাস ঢুকতে পারে, কিন্তু হঠাৎই টের পাচ্ছে ইচ্ছের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইচ্ছে হাঁপাতে শুরু করে। বুকের ভেতরে বাতাস আটকে গেছে ইচ্ছের, শ্বাস নিতে কষ্ট শুরু হয়ে গেছে। তাসিন এক ঝটকায় সামনে ঝুঁকে বাকি জানলাগুলো খুলে দেয়। ইচ্ছেকে সামনের দিকে ঠেলে ধরে বলে, ইচ্ছে, একটু গভীর নিঃশ্বাস নে প্লিজ, আর একটু। কিন্তু এর মাঝেই তাসিনের চোখ পড়ে সিটের নিচে। ভিজে গেছে, পানি ভেঙেছে ইচ্ছের। লিভার পেইন। আপু। ইচ্ছে কাপা স্বরে গুটিয়ে ওঠে, ব্যথা হচ্ছে, অনেক ব্যথা। শিট। তাসিন মুখ চেপে ধরে, ভয় এসে গলা জড়িয়ে ধরেছে যেন। ইচ্ছের ডান হাতে পেটটা চেপে ধরে, মুখটা কুঁচকে উঠেছে তীব্র ব্যথায়। কষ্টে কেঁপে কেঁপে ওঠে শরীর। অর্ণব, গাড়ি চালাও, যেভাবেই হোক বের হতে হবে এই জ্যাম থেকে, চিৎকার করে ওঠে তাসিন। ড্রাইভিং সিট থেকে অর্ণব ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, ইচ্ছের তো 3 দিন পর ডেট ছিল। তাসিন এক ঝটকায় ঘুরে তাকায় অর্ণবের দিকে। গলার স্বর থরথর করে কেঁপে ওঠে। স্বাভাবিক অর্ণব, এটা নর্মাল, কিন্তু এটা টুইন কেস, এভাবে কিছুতেই ডেলিভারি সম্ভব না। তোমাকে রাস্তাটা ফাঁকা করতে হবে যেভাবেই হোক। ইচ্ছে হঠাৎ চিৎকার করে ওঠে। ব্যথা যেন অসহনীয় হয়ে দাঁড়ায়। শরীরটা টানটান হয়ে উঠছে। হাত দিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে ইচ্ছে ব্যথায়। ততক্ষণে কাঁদতে শুরু করেছে ইচ্ছে। আমি পারছি না। তাহসিন সঙ্গে সঙ্গে ইচ্ছেকে ধরে ফেলে। এক হাত দিয়ে মাথাটা বুকে টেনে নেয়, আরেক হাত দিয়ে পেটের ওপর আলতো চাপ দেয়। কিচ্ছু হবে না, আমি আছি, আর একটু কষ্ট কর পাখি। আল্লাহকে মনে মনে ডাকে তাহসিন। এ অবস্থায় যদি কিছু হয়ে যায় এখানে জ্যামে আটকে, তবে হঠাৎ অলৌকিকভাবে জ্যাম খুলে যায়। অর্ণব দ্রুত গিয়ার চেঞ্জ করে গাড়ি গতি বাড়ায়, আর তাহসিন গাড়ির জানলা দিয়ে এক হাত বাইরে রেখে ইমার্জেন্সির সংকেত দিতে থাকে পথচারীদের। সবাই যেন বোঝে এই গাড়ির ভেতর একজন মা লড়ছে তার সন্তানের জন্য, আর একজন পুরুষ লড়ছে সময়ের বিপক্ষে হসপিটালের বেডে শুয়ে। 4th ফ্লোরের নিস্তব্ধ কেবিনটাকে নিস্তব্ধতা যেন আরও চেপে ধরেছে পুরো। ধূসর বিছানায় পড়ে আছে নির্জীবভাবে, নিস্পন্দন। গত 9 মাস ধরে কোমায় থাকা ধূসরের মুখে নেই কোনো অভিব্যক্তি, দুচোখ বন্ধ, মুখে মলিন ছায়া। আগে সেই তীক্ষ্ণ চাহনি, পুরুষালী দৃঢ়তা কোথাও নেই। এখন শুধু নিঃসার বোবা একটা শরীর। ধূসরের ডান হাতটা শক্ত করে ধরে বসে আছে তৃণ, 2 চোখে পানি চিকচিক করছে। ধূসর, চোখ খোল প্লিজ।
ইচ্ছের জীবন সংকটে অপারেশন ঘরে তোর বাচ্চাদের জন্য লড়াই করছে ভাই। ওর জন্য এখন তোকে দরকার, একজন স্বামী হিসাবে, একজন বাবা হিসাবে তোকে দরকার ধূসর। কথা থেমে যায় এক মুহূর্তে। তৃণের গলা ভেঙে আসে, শ্বাস আটকে যায় বুকের ভেতর। তৃণ হাতের মুঠোয় আরো শক্ত করে ধূসরের হাত চেপে ধরে। বিছানায় বসে থাকা অবস্থায় মাথা নিচু করে ফিসফিস করে বলে, তুই না বলতি ধূসর, তুই কোথাও থাকিস না যেখানে ইচ্ছে নেই। এখন ও আছে মৃত্যুর দোরগোড়ায়, আর তুই এখানে পড়ে থাকবি? তুই না বলতিস ওর স্পর্শ না পেলে তোর নিঃশ্বাস থেমে আসে? এখন উঠবি না? ধূসর তখনও নিশ্চুপ, নিষ্পন্দ, চোখের পাতা নড়েও না। তৃণের চোখের পানি টুপ করে পড়তে থাকে ধূসরের হাতে। ঠান্ডা সাদা চাদরের ওপর ছোপ ফেলে। তৃণ ফুপিয়ে ওঠে, আর ধরে রাখতে পারে না। গলার কাপড় নিতেই স্পষ্ট হয়ে ওঠে বেদনা। ওঠ ভাই, ইচ্ছের জন্য ওঠ, আর কত ঘুমিয়ে থাকবি? তোর ঘুড়ি যে হাসে না 9 মাস ধরে, খায় না, ঘুমোয় না, সারাদিন তোর নাম করে, তোকে চায়, শুধু তোকে। তৃণর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, চোখ বেয়ে নেমে আসে কষ্টের পানির ঢল। বুকের ভেতর জমে থাকা অজস্র চাপা কান্না যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে যায় এই মুহূর্তে। এখন উঠবি না? তোর অনাগত সন্তানদের মুখ দেখবি না? কে বলে ছেলেরা কাঁদে না? এই যে কেবিনে এখন কাঁদছে তৃণ, একজন বন্ধু হয়ে, একজন ভাই হয়ে, একজন নীরব সাক্ষী হয়ে, তার ছোট বোনের মতো ইচ্ছের জন্য, আর সেই মানুষটার জন্য যে একসময় শুধু বলতো, আমার ইচ্ছে যেখানে থাকবে আমি সেখানে না থেকে পারি। কিন্তু আজ সেই ধূসর চুপ, আজ তার ঘুড়ি উঠছে না আকাশে। অন্যদিকে সি সেকশনের যেন ইচ্ছেকে ওটিতে ঢুকানো হয়েছে। তালুকদার বাড়ির সকল সদস্য, এমনকি মির্জা বাড়ির লোকজনও একত্র সেখানে। চোখে মুখে উদ্বেগের ছায়া, ঠোঁটে নামহীন প্রার্থনা। হাসপাতালের করিডোর জুড়ে নিস্তব্ধতা। মাঝে মাঝে শুধুই নার্সদের পায়ের শব্দ কিংবা মনিটরের শব্দ যেন এই উৎকণ্ঠার ভার আরো বাড়িয়ে দেয়। রোকসানা অস্থির পায়ে ওটির সামনে পায়চারি করছে। কাপা ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, তার মেয়ে আর বাচ্চাটা যেন সুস্থ থাকে। তৌফ, জয়, রাদিফ সবাই এক এক কোণে দাঁড়িয়ে, একে অপরের চোখের দিকে তাকাতে পারছে না। কেউ কারো সামনে দুর্বলতা দেখাতে চাইছে না, অথচ সবার বুকের ভেতরেই বিস্ফোরণ ঘটছে।